সেদিন রাতে শহরের প্রায় বাহিরে বহু দূরের একটি কল সেরে ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার উপর রাত বেশি হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরো গোটাকত গরমের জামা থাকার সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরার ভেতর গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো মোটরে। মোটর আমি একাই 10 বছর চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সফর থাকলে ভালো হতো। স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার যে কষ্ট আর কিছু নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন। রাস্তার দুধারে হর্তুকি বা মহুয়া গাছ আর শূন্য অসতমল মাঠ। তার ভেতর বাড়ি ঘর নেই বললেই হয়। কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারের মধ্যে অবশ্য দেখাই যাচ্ছিল না কিছুই। আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের কিছুটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্র যেন মোটরের আলোয় কেটে চলেছি কোনো রকমে। শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম। আমার কারটি পুরনো হলেও মজবুত, বেয়াড়াপনা সে করে না। আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যে গরম লেপের মধ্যে শুতে পাবো এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকারের রাস্তায় নির্জনতার উপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে। যথাসম্ভব ঢাকাঢুকি দিয়ে ভেতরে বসে শুধুমাত্র আমার গরম বিছানার কথাই ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নেই। তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছানোর পর প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আমাকে কেউ বাহিরে বের করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটাতেই পারলেই হয়। কিন্তু হঠাৎ প্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন আমার ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে কেমন অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। মোটরের এই রকম আচরণের কারণ কিছুই বুঝতে পারলাম না। আজ দুপুরে আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে। কোনো রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না। হঠাৎ তার এইরকম আকস্মিক বিকারের কারণ কি? এই দারুণ শীতের রাতে অন্ধকার নির্জন রাস্তার মাঝে মোটরের এই বেয়াড়াপনায় সত্যিই ভীত হয়ে উঠলাম। এখন প্রায় 7-8 মাইল রাস্তা বাকি। রাস্তার মাঝে সত্যিই মোটর অচল হয়ে পড়লে কি করব? সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপর রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটর চালনার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও কোনো সুরাহা করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিক দূরে এগিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল। তার আর নড়ার নাম নেই। চেষ্টার আমিও তখনও ত্রুটি করলাম না। আমার পীড়নে অস্ফুটভাবে 1-2 বার কাতরোক্তি করা ছাড়া আর কোনো সাড়া সে দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত শরীর আড়ষ্ট হয়ে গেছে। মোটর ফেলে এই দারুণ শীতের রাত্রে 7-8 মাইল পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনাই করা যায় না। এই মাঠের মধ্যে মোটরের সারা রাত কাটানোও অসম্ভব। তাহলে এখন উপায়? ডাক্তার বাবু, হঠাৎ বুকের ভিতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। জনশূন্য পথে এমন সময়
কে ডাকলো? আবার শুনতে পেলাম। ডাক্তার বাবু। এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটি গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে যে তার উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখা দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমনই হোক, তার কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকে বলল, আমাকে চিনবেন না আপনি? চেনার জন্য ব্যস্ত তখন আমি নই। আমার সাহায্য করার জন্য একটি লোক দরকার মাত্র। সেই কথাই আমি তখন লোকটিকে বলতে যাচ্ছি, লোকটি আবার বলল, আপনাকে একটু আসতে হবে ডাক্তার বাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য তেমন হলাম। এই সময় রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা যেন আমার মনের কথা আঁচ করেই বলল, ভগবানের দয়া ডাক্তার বাবু, এমন সময় আপনাকে যে এই জায়গায় পাবো স্বপ্নেও ভাবিনি। অথচ অথচ না পেলে কি বিপদই যে হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না। একটু বিরক্ত হয়েই বললাম, কোথায় তোমার রুগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলো। সেদিকে তাকিয়ে দেখলাম সত্যি দূরে একটি বাড়ির আলো দেখা যাচ্ছে। এইরকম নির্জন প্রান্তের মাঝে এইরকম জায়গায় বাড়ি খুবই কমই থাকে। হঠাৎ এইরকম জায়গায় এই সময় যাওয়াও একটু বিপজ্জনক। তবে শত্রু আমার কেউ নেই, আর সঙ্গে টাকা পয়সা সামান্যই, এই যা ভরসা। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি অসুখ? উত্তর এলো, জানি না ডাক্তার বাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তার বাবু। কোথায় নিজের বিপদ সামলাবো? না, হঠাৎ রাস্তার মাঝে মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যার কথা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না। বাধ্য হয়েই তাই বললাম, চলো। মাঠের উপর দিয়ে সরু একটি পথ, অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছিল না। তাই ধরে লোকটির পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটি বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিকে দেখিয়ে লোকটি বলল, ওই ঘরে রুগী বাবু, আপনি যান, আমি এক্ষুনি আসছি। লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে ঢুকলাম। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তার বাবু, আপনার দয়া কখনো ভুলবো না। আসুন। চারপায়ার কাছে এসে বসলাম। ভদ্রলোক ক্ষীণ স্বরে আবার বললেন, বসুন, বসুন, ওইখানে বসুন। আমি আমার রোগের কথা বলি, শুনুন। রুগীদের নানান বাতিকের সঙ্গে আমার পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে ভদ্রলোকের রোগ সম্বন্ধে নানান মতামত আমার এখন শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে তিনি আরম্ভ করলেন, আমার রোগ কি সারাতে পারবেন ডাক্তার বাবু? পারবেন আমাকে বাঁচাতে? একটু হেসে বললাম, সেই চেষ্টা করাই তো আমাদের কাজ, আর বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি তাহলে ডাক্তার বাবু? কেমন? বললাম, পারবেন বই কি? কি এমন হয়েছে আপনার? না, তেমন কি আর হয়েছে? ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের অনেক ক্ষমতা, তাই না?
কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, আজ রাত্রেই যদি মারা যাই? রোগীর এই অর্ধ উন্নত প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে উঠছি। রোগীর এবার বললেন, যদি যদি আপনি থাকতে থাকতেই মারা যাই, কি হবে তাহলে? কে আপনার ফি দেবে ডাক্তারবাবু? আচ্ছা পাগল রুগীর পাল্লায় পড়া গেছে। বললাম, যদি নিহাতি তাই হয় তাহলে ফি নয় নাই পেলাম। সবসময় আমরা ফির জন্য আসি না। তা বটে, পৃথিবীতে ভালো লোক, মনুষ্যত্ব এখনো আছে না ডাক্তারবাবু? কিন্তু ফির ব্যবস্থা আমি আগেই করে রেখেছি ডাক্তারবাবু। হঠাৎ যদি মারা যায় তাহলে ওই বাক্সটি খুলে ফেলবেন, বুঝেছেন ডাক্তারবাবু? ওই যে ছোট্ট বেতের বাক্সটি। ভদ্রলোকের স্বর আরো মন্থর হয়ে এলো। ওই বাক্স থেকে আপনি আপনার প্রাপ্ত টাকা নেবেন, আরো একটা জিনিস নেবেন ডাক্তারবাবু। বলুন, নেবেন তো? একটু বিরক্ত হয়েই বললাম, কি? চেঁচিও না ডাক্তারবাবু, কিছু না, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। ওই কাগজ যে ওখানে আছে শুধু আমি জানি, আর আপনি এখন জানলেন, আর কেউ জানে না। জানলে আর ওটা ওখানে থাকতো না। ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, এ বাড়িতে কাউকে না দেখে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় স্বজন আছে, সব উত পেতে আছে আমার মরার অপেক্ষায়। তাদের বিশ্বাস আজ হয়তো আমি মরব না, আর মরার আগে আমি কিছু করব না। তারাই পাবে সব কিছু। আমি এবার বলতে যাচ্ছিলাম, কিন্তু আপনার অসুখটার সম্বন্ধে। হ্যাঁ, অসুখ তো দেখবেনই, তার আগে আর একটা কথা বলেনি। কাগজটি আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল। সে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম একদিন। কোথায় আছে তা জানি না, কিন্তু জানেনই তো, রক্ত জলের চেয়েও ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এবার আমি দেখতে পারি কি? আওয়াজ এলো। দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রুগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পূর্ব মুহূর্তেই সেই দারুণ শীতের ভিতর আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা। রুগী মৃত। শুধু মৃত হলে আমার এত আতঙ্কর কোনো কারণ থাকতো না, কিন্তু ব্যাপার যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি সত্য বলে কিছু থেকে থাকে, তাহলে এ রুগী কখনোই এখনই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগেই, কয়েক ঘন্টা আগেই। সমস্ত দেহ তার কঠিন উন্মাদের মতো। আরও কিছুক্ষণ পরীক্ষা করার পর বুঝতে পারলাম ভুল আমার হয়নি। কিন্তু এ ব্যাপারে অর্থ কি? তখন কিন্তু স্থিরভাবে চিন্তা করার আর আমার কোনো ক্ষমতাই নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন যেন কমে আসছে। হঠাৎ জানালার কাছের বাতিটা দপদপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটাও নেই। প্রান্তরের মাঝে নিঃশব্দ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই আমার একমাত্র সহায় ছিল। তাও নিভতে চলেছে দেখে ঘর থেকে দ্রুত বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পেছনে আলোটা কয়েকবার নেচে উঠে নিভে গেল। তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি কিভাবে, তারপর অন্ধকারের প্রান্তের
ভিতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝামাঝি আসার পর আমার স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা, যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতেই সেই মোটর শুধরে গেল কিভাবে।